নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, রিসেন্টলি বাংলাদেশের একটা প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাংলাদেশের প্রায় কয়েকটা টেক্সটাইল কোম্পানি সেগুলো কিন্তু প্রায় বন্ধ হতে চলেছে। আজকে আপনাদেরকে সেম আরো একটা প্রতিবেদন দেখাচ্ছে। দেখুন, এগুলো আমাদের তরফ থেকে কোনো নিউজ নাই, এগুলো সম্পূর্ণ নিউজ হচ্ছে বাংলাদেশের মিডিয়ার নিউজ। ইন্ডিপেন্ডেন্ট যে একটা নিউজ আছে, ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ বলে এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলে একটা নিউজ চ্যানেল আছে, সেই চ্যানেলে এই প্রতিবেদনটা দেওয়া হয়েছে। কি বলছে তারা? যে বাংলাদেশে আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি এইভাবেই চলতে থাকে তার পরিস্থিতি, তাহলে যত টেক্সটাইল কোম্পানি আছে সব কিন্তু একের এক বন্ধ হয়ে যাবে। আর তারা নিজেরাই বলছে যে কেন বন্ধ হচ্ছে। বন্ধ হওয়ার অনেক রিজন রয়েছে। দেখুন, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করা প্রথমত রিজন এটা। দ্বিতীয়ত হচ্ছে বর্তমান বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে প্রশাসনিক ব্যবস্থা সেটা মোটেই ঠিক নয়। মানে ওখানকার হার প্রত্যেক 2 দিন অন্তর যে কোনো জায়গায় হয়তো হরতাল হতেই চলেছে, যে কারণে ওখানকার যে কোম্পানির মালিকগুলো রয়েছে তারা ঠিকঠাক ভাবে লেবারদেরকে কাজ করিয়ে নিতে পারছে না। লেবার কাজ না করতে পারলে স্বাভাবিক কি হবে সেটা আপনারা সকলেই জানেন। তো সবচাইতে বড় মুদ্রা যেটা হচ্ছে, সবচাইতে বড় মুদ্রা হচ্ছে যে গ্যাস, মানে উপযুক্ত জ্বালানি না থাকায় আজকে বাংলাদেশের কোম্পানিগুলো বন্ধ হতে চলেছে। এই সেম কথাটা আমরা তখন বলেছিলাম 2024 সালে, যখন আগস্টে শেখ হাসিনার পতন হওয়ার পর, যখন এই ডক্টর ইউনূস সরকার আসার পরেই ভারতের সম্বন্ধে যে বিভিন্ন রকম স্টেপ নিতে শুরু করলো, সেখানে ভারতের মেঘা মেঘা কতগুলো প্রজেক্ট কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। বেশ কতগুলো প্রজেক্ট বন্ধ হয়েছিল। তার মধ্যে কিন্তু ওই ভারত থেকে বাংলাদেশের যে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন যে প্রজেক্টটা, সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আর এই প্রজেক্টের প্রফিট কাদের ছিল সেটা এখন বর্তমানে দেখতে পাবেন। এবং বাংলাদেশিরা প্রথম থেকেই ভুলভাল রিপোর্ট বা ভুলভাল কথা তারা বলতেই থাকে। তাদের মধ্যে এটাও ছিল যে ভারত বাংলাদেশ থেকে গ্যাস, জ্বালানি গ্যাস সেটা সরবরাহ করতো। মানে বাংলাদেশ থেকে আসতো ভারতে, ভারত থেকে বাংলাদেশে দিত না। তাদের এলিগেশন এটাই যে বাংলাদেশ থেকে পেট্রোলিয়াম এবং গ্যাস ভারতে আসতো। এটা যে সম্পূর্ণ ভুল তার প্রমাণ কিন্তু এখন পাওয়া যাচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ায়, ওই যে গ্যাস পাইপ লাইনের যে সমস্ত প্রজেক্টগুলো আছে ওগুলো বন্ধ হয়ে যাওয়ায় এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু গ্যাসের সরবরাহ কম রয়েছে। আর যে কারণে বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় যে সমস্ত হোটেল এবং বিভিন্ন যে বিজনেস রয়েছে সেগুলো কিন্তু প্রায় শাটডাউনের মধ্যে যাচ্ছে। মানে প্রায় তালা বন্ধ হয়ে যাবে আর কয়েকটা দিন। এগুলো আমরা বলছি না, এগুলো তাদের নিউজ। আজকে প্রতিবেদনটা আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা প্রতিবেদনটা দেখবেন। দেখার পর আপনারা বলবেন যে হ্যাঁ, এগুলো আমরা বলছি না, তারা বলছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন প্রতিবেদনটি। এখানে ক্লিয়ার কাট বলা হয়েছে যে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি যদি চলতে থাকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কন্টিনিউয়াসলি কিন্তু আউটলেট বন্ধ হচ্ছে, আর সেগুলো কিন্তু আস্তে আস্তে শাটডাউন হয়ে যাবে। এরপরে না শ্রমিকদের বোনাস দিতে পারবে তারা, না ঈদের জন্য স্যালারি তারা টাইমে দিতে পারবে, কোনো কিছুই তারা দিতে পারবে না। যে কারণে সরকারের তরফ থেকে কিন্তু কোম্পানিগুলোকে একটা প্রেশারাইজ করা হচ্ছে, যে প্রেশার ক্রিয়েট করা হয়েছে যে আপনারা প্রত্যেকটা শ্রমিককে যেন তাদের পাওনা যে বোনাস রয়েছে এবং তাদের যে স্যালারি রয়েছে সেটা কিন্তু সময়ের মধ্যে দিতে হবে, টাইম টু টাইম দিতে হবে। এখন এই মানে সমস্ত ব্যবসায়ীরা এক জায়গায় মিলে একটা কিন্তু সাংবাদিক সম্মেলন করেছে, আর এই সাংবাদিক সম্মেলনে তারা কি বলছে সেটা আগে শুনে নিন। তো চলুন প্রতিবেদনটা আপনাদেরকে আগে দেখাই, তারপর আরো কথা বলছি। শিল্পে গ্যাসের সংকট চরমে, বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বস্ত্র খাতের ব্যবসায়ীরা। তাদের দাবি, এভাবে চলতে থাকলে ঈদের বেতন বোনাস পরিশোধ করা কঠিন হবে। কয়েক মাসের মধ্যে বন্ধ হতে পারে অর্ধেক টেক্সটাইল কারখানা। রোববার জ্বালানি সংকট নিয়ে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। দেশের তৈরি পোশাক শিল্পের জন্য কাপড় ও সুতার বড় অংশ যোগান দেয় স্থানীয় টেক্সটাইল কারখানাগুলো। বড় বিনিয়োগে গ্যাস নির্ভর এসব শিল্প এখন চরম সংকটে। জ্বালানির অভাবে বন্ধ থাকছে বেশিরভাগ সময়, নষ্ট হচ্ছে যন্ত্রপাতিও, টানতে হচ্ছে চড়া সুদের ব্যাংক ঋণ, বিকল্প জ্বালানিতেও খরচ বাড়ছে। দাম বাড়ানোর পরও প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস না পেয়ে ক্ষুব্ধ শিল্প মালিকরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবেই ধ্বংস করা হচ্ছে শিল্পগুলো। সরকারের পরিকল্পনাহীনতার খেসারত দিচ্ছেন তারা। আমাদের উপদেষ্টা সাহেবরা আমার মনে হয় একই অস্ট্রিচ পাখির মতো হয়ে গেছে, চারিদিকে কিছু মনে হয় যেন তারা দেখতে পাচ্ছে না। প্রতিনিয়ত আমাদের লে অফ হচ্ছে। আপনার কিছুদিন পরে রাস্তায় মানুষ নামবে, আরো ভয়াবহ
পরিস্থিতি হবে, ফেমিন হবে, দুর্ভিক্ষ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি আপনি শিল্পকে না বাঁচাতে পারেন। ব্যবসায়ীরা বলেন, গ্যাস বিদ্যুৎ নিয়ে নীতি নির্ধারকরা কেবল আশ্বাস দিয়েই দায় সারছে। অর্থনীতির নাজুক পরিস্থিতিতে ঈদে 10 দিনের ছুটি দেওয়ারও সমালোচনা করেন তারা। বেতন না দিতে পারলে সরকার থেকে আবার ধমক দেওয়া হচ্ছে যে এত তারিখের মধ্যে আপনাদের সবাইকে ফ্যাক্টরির বেতনও দিতে হবে, অথচ ওনারা গ্যাসও দিবেন না, ব্যাংকের ইন্টারেস্ট রেটও বাড়াবেন, আবার আমাকে গ্যাস বিলও দিতে হবে, গ্যাসের প্রেশার থাকবে 1.5 নাহলে 0, কিন্তু আমাকে কিন্তু মিটার কিন্তু আমার ঘুরছে। ব্যবসায়ীরা বলেন, সিস্টেম লসের নামে 12 ভাগ গ্যাস চুরি ও অপচয় হচ্ছে। শিল্পের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ধাপে ধাপে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধের দাবি তাদের। সেই সঙ্গে স্থানীয় গ্যাস অনুসন্ধানে জোর দেন ব্যবসায়ীরা। আমরা গ্যাস চাই, ইলেকট্রিসিটি চাই। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন আমাদের কথা হচ্ছে যে যদি ভারত তোমাদের দেশ থেকে গ্যাস না নেয়, এতদিন তো তোমরা বলে আসতে যে ভারত আমাদের দেশ থেকে গ্যাস নিয়ে যাচ্ছে, সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে, এই যে পাইপ লাইন হচ্ছে, এই পাইপ লাইনের মধ্যে দিয়ে পেট্রোল আসবে, গ্যাস আসবে, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন তো ভারত ওগুলো নিচ্ছে না, তাহলে তোমাদের দেশের এই শর্টেজটা কেন? প্রথম কোশ্চেন এটাই আমাদের। এখন পাইপ লাইন দিয়ে গ্যাস যদি না আসে তাহলে তোমাদের দেশে সাফিসিয়েন্ট থাকার দরকার ছিল। ওরা বলে, নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে, ওরা বলে যে আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আমাদের দেশের চাহিদার চাইতে অনেক বেশি, কিন্তু এই যে কোনো সময়ে ওদের যদি এই নিউজ, ইলেকট্রিসিটির নিউজ যদি ওদের শোনা হয়, তাহলে একটা জিনিস দেখা যায় যে সমস্ত সময়ে কিন্তু ওদের ইলেকট্রিসিটির শর্টেজ রয়েছে। কেমন ভাবে? আজকে এই যে বিজনেসম্যানরা কি বলছে, যারা কোম্পানি রান করে তারা কি বলছে, যারা ফ্যাক্টরি রান করে তারা কি বলছে, আমরা সাধারণ যে সমস্ত উপদেষ্টা রয়েছে তাদেরকে কি বললো এরা, তাদের মুখ থেকে তো আমরা অনেক কিছু শুনতে পাই যে আমরা এই করে দিলাম, ওই করে দিলাম, সেই করে দিলাম, সেটা বললাম, কিন্তু আসলেও কি কিছু হচ্ছে? কিছু হচ্ছে না, উল্টিয়ে ভারতের উপর এলিগেশন লাগানো হচ্ছে। কি বলছে যে ভারতের দাদাগিরির জন্য আমরা ঠিক মতো কাজ করতে পারছি না, আমাদের দেশের যে সংস্করণের দরকার সেই সংস্করণ আমরা ঠিকভাবে করতে পারছি না, এটা নাকি পুরোটাই ভারতের দোষ। ভাই, নিজেদের জায়গাটা আগে, স্ট্যান্ডটা ঠিক করো যে আমরা কোন জায়গায় আছি, এই জায়গায় দাঁড়িয়ে কি কি কাজ আমাদের করা উচিত আর কি কি কাজ আমাদের প্রতিবেশীদের কাছ থেকে নেওয়া উচিত সেটা আগে জানতে হবে। ভারতে এই 14ই আগস্ট, 15ই আগস্ট বা আগস্ট মাসের পর থেকে, 14ই আগস্টের পর থেকে যে পরিস্থিতিটা এখন বাংলাদেশে হয়েছে, সেই পরিস্থিতিটা কি এতদিন 71 সাল থেকে আজ পর্যন্ত কোনোদিন হয়েছিল? আমার জানা নেই আজ পর্যন্ত কোনোদিন হয়েছিল কিনা। যদি আপনাদের জানা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যে ধরনের ভারত যে একটা বিরোধিতামূলক কার্যকলাপ বাংলাদেশে চলছে, সেটা কি ওদের কোনোদিন এটা করা উচিত? সার্বভৌম বাংলাদেশকে তৈরি করতে ভারতের যদি সম্পূর্ণ অবদান তোমরা নাও দাও, তবুও তো একটা অবদান রয়েছে। আজকে এই যে বাংলাদেশ নামে একটা দেশ সারা পৃথিবীর বুকে রয়েছে, যে বাঙালিরা শান্তি করে, বাঙালি মুসলমানরা শান্তি করে যে দেশটাতে বাস করছে, সেটা হলো বাংলাদেশ। বাঙালি মুসলমানরা যদি পাকিস্তান থাকতো, পূর্ব পাকিস্তান থাকতো, তাহলে কি এখানে শান্তি করে বাস করতে পারতো? এই কথার অ্যান্সারটা যদি বুকে হাত দিয়ে কোনো বাঙালি মুসলমানের ক্ষমতা থাকে, একবার অ্যান্সারটা দিয়ে যাকে কমেন্ট বক্সে, যে পাকিস্তানের সঙ্গে যদি আজকে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ যেটা ছিল সেটা যদি থাকতো, তাহলে কি এই বাঙালি মুসলমানরা আজকেও বাংলাতে কথা বলতে পারতো, নাকি তাদের এই বাংলা ভাষা ভুলে গিয়ে উর্দু বা হিন্দি ভাষায় বা পাঞ্জাবি ভাষাতে তাদেরকে কথা বলতে হতো? কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে করে যান, কারণ আপনাদের জন্যই করছি এটা। আমি কিন্তু এই কমেন্টের উত্তরটা আমি কিন্তু স্পেশালি বাংলাদেশিদের কাছ থেকে শুনতে চাই। আজকে যারা ভারত বিরোধী কথা বলছে তাদের জন্য মুখে বলতে অনেক কিছুই লাগে। এই তো ভারত বয়কট করে দিল, ভারত তো বহুত কিছু প্রোডাক্ট বাংলাদেশ থেকে আমাদের ভারতে ঢুকতে দিচ্ছে না স্থলবন্দর দিয়ে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত ব্যক্তিগণ, মহান ব্যক্তিগণ যারা ভারতের পণ্য বয়কটের জন্য ডাক দিয়েছিল, সেই সমস্ত ব্যক্তিগণ এখন কোথায়? তাদের মুখ থেকে কোনো একটা সিঙ্গেল কথা শোনা যাচ্ছে কি? যাবে না। কারণ ভারত যদি চাই, এখন এই 90% ওদের যে কোম্পানি রয়েছে, টেক্সটাইল কোম্পানি, সেগুলোকেও বন্ধ করে দিতে পারে, এখনো পারে, সেই ক্ষমতাটুকু আছে। কারণ ইলেকট্রিসিটি ভারতের থেকে যে পরিমাণে ইলেকট্রিসিটি যাচ্ছে, শুধুমাত্র আদানি বাংলাদেশের ইলেকট্রিসিটির 17% আদানি দিচ্ছে। বাংলাদেশে যত ইলেকট্রিসিটি দরকার তার 17% দিচ্ছে আদানি। এছাড়াও আরো আমাদের ভারতের সরকার টু সরকার আরো তো অনেক কিছু রয়েছে, সেগুলো তো আমরা বাদ দিয়ে দিলাম।
আমাদের যে ড্যামগুলো রয়েছে সেই ড্যামে যে ইলেকট্রিসিটি তৈরি হয় তার একটা পার্সেন্টেজ যায় বাংলাদেশেও। তারা বলে তো যে ভারত সরকার ড্যাম দিয়েছে, সেই ড্যাম দিয়ে জল ছেড়ে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে। এই জল ছাড়ার পর যে ইলেকট্রিসিটিটা তৈরি হয় সেই ইলেকট্রিসিটির একটা পার্সেন্টেজ কিন্তু বাংলাদেশেও যায়। তাই বাংলাদেশিরা যতই মুখে বড়াই করুক না কেন, আজকে যদি ভারত কিছু কিছু কাজ যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু তাদেরকে মাঠে মরতে হবে। আর এই যে সমগ্র বাংলাদেশ ছেড়ে দিয়ে চলে যেতে হবে পাকিস্তানে, তারপর বুঝতে পারবে যে তারা কি আছে। আজকে 71 সালে যে সমস্ত 71 থেকে 74 সালের মধ্যে যে সমস্ত বাংলাদেশিরা পাকিস্তানে গিয়েছিল, করাচি বন্দরে গিয়েছিল, তাদের পরিস্থিতিটা একবার দেখা যায়। তারা এখনো পর্যন্ত বাংলাদেশের নাগরিক বলে তারা পাকিস্তানের সিটিজেনশিপ পায়নি। যদি ভুল বলে থাকি অবশ্যই সেটা ফ্যাক্ট চেক করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।